অদিতি ম্যাট্রিক পরীক্ষা শেষ করে অদিতি তার মায়ের সাথে নানা বাড়ি গিয়েছিল। তাদের নানা বাড়িও ছিল যৌথ পরিবার। সেখানে একটি বাড়ি ছিল অদিতির মায়ের বড় চাচাতো বোনের বাড়ি, অর্থাৎ অদিতির বড় খালার বাড়ি। ছোটোবেলায় একসময় অদিতি শহরে তার মায়ের সাথে ওই খালার বাসায় বেড়াতে গিয়েছিল। অদিতি তখন ঠিক কোন ক্লাসে ছিল মনে নেই, ক্লাস 2, 3 অথবা ক্লাস 4 এরকম একটা হবে। খালার একটা ছেলে ছিল, ভদ্র, মার্জিত, অল্প স্বল্প দুষ্ট। নাম ছিল মানিক। মানিক ইমনের একেবারেই বিপরীত ছিল। মানে ইমনের মতো ডানপিটে স্বভাবটা তার ছিলই না। অদিতির সাথে মানিক খুব সুন্দরভাবে কথা বলছিল, কিছু খেলনার জিনিস দেখাচ্ছিল আগ্রহ নিয়ে, অন্য ছেলে মেয়েদের সাথে কথা বলিয়ে দিচ্ছিল, পরিচয় করিয়ে দিচ্ছিল। অদিতিকে বারবার খেলার কথা বলছিল, কিন্তু অদিতি চুপচাপ বারান্দার এক কোণে একটি চেয়ারে বসেছিল আর মানিকের সাথে অন্য ছেলে মেয়েদের খেলাধুলা দেখছিল। ওরা সবাই দৌড়াদৌড়ি খেলছিল। আর এক ফাঁকে খেয়াল করেছিল যে মানিকের বাবা মানে অদিতির খালু অন্য এক মহিলার সাথে বসে আছেন এবং ওই মহিলার কোলে একটা বাচ্চাও ছিল। অদিতি ভেবে পাচ্ছিল না যে মানিকের বাবা ওই মহিলার সাথে কেন বসে থাকবেন। কে হতে পারে ওই মহিলা? তবে কি খালুর বউ দুইটা? অদিতির মাথায় প্রশ্ন আসতো আর যেত, কিন্তু সব কিছু সে কাউকে জিজ্ঞেস করতো না, কারো কাছ থেকে জানতেও চাইতো না। আগ্রহ থাকলেও প্রয়োজন মনে করতো না, শুধু এতটুকুই। আর তখন তো অদিতির মাথায় কেবলমাত্র একজনেরই অস্তিত্ব ছিল, ইমন। আর তাই সে মানিকের সাথে কথা বলতে খুব একটা আগ্রহ দেখাচ্ছিল না। যাই হোক, নানা বাড়িতে দেখা হলো দ্বিতীয়বার মানিকের সাথে। মানিক তার বাড়ির দিকে অদিতিকে নিয়ে গেল। খালা অদিতিকে ডাকলেন আর বসতে বললেন এবং অদিতিকে বসিয়ে খালা অদিতির মায়ের সাথে দেখা করতে গেলেন, যেখানে অদিতির মা বসেছিল। খালার একটা মেয়ে আছে, নাম ইসরাত। অদিতি বাড়ির ভেতরে বসলো না। আসলে বাড়ির ভেতরে ঢুকতে তার ভালো লাগে না। সে একা একা বেরিয়ে গিয়ে হাঁটতে লাগলো। খোলা গাছগাছালি, মাঠ প্রান্তর, গ্রামের পথ ঘাট, ইছামতি নদীর পাড় দেখতে তার খুব ভালো লাগছিল। অনেকগুলো হাঁস একসাথে পানিতে ঝাপাঝাপি করছে। ছোট্ট একটা দুটা নৌকা ভেসে ভেসে যাচ্ছে নদীতে। মোরগ মুরগিগুলো ছোটোছুটি করছে এদিক ওদিক। ছোট ছোট ক্ষেতগুলোতে 2-4টা গরু ছাগল চড়ে বেড়াচ্ছিল ভর দুপুরবেলা। ঝিরিঝিরি বয়ে যাওয়া বাতাসের মাঝে হেঁটে হেঁটে দৃশ্যগুলো দেখতে অদিতির খুব ভালো লাগছিল। অদিতি একা একাই হাঁটছিল। বেশ খানিকক্ষণ বাদে তার মনে হলো কেউ যেন তার পিছু পিছু আসছে। সে দেখল মানিককে দেখে অদিতি হাঁটার গতি থামিয়ে দিয়েছিল। ভেবেছিল মানিক তার পাশ কেটে চলে যাবে, কিন্তু মানিক চলে গেল না। টের পেয়েছিল অদিতি মানিক তার সাথে কথা বলতে চায়, কিন্তু মানিক টের পেয়েছিল যে অদিতির কথা বলার খুব একটা আগ্রহই নেই। খুব সংক্ষিপ্ত ছোট ছোট জবাব দিচ্ছিল অদিতি। আর অদিতি নিজ থেকে একটা কথাও মানিককে জিজ্ঞেস করছিল না। মানিক বলেই বসলো, তোমাকে আমি এত কিছু জিজ্ঞেস করলাম, তুমি তো আমাকে কোনো কথাই জিজ্ঞেস করছো না। অদিতি বলল, তার বাবা কোথায়, তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে নাকি এখানে থাকে, ইত্যাদি ইত্যাদি। আর তখন তাদের মধ্যে কিছু কথা হলো। মানিক বলল, তুমি আমাকে আপনি আপনি করে বলো না, তুমি আমাকে তুমি করেই বলবে। অদিতি বলল যে না, আমি আপনাকে আপনি আপনি করেই বলবো। মানিক বলল, আচ্ছা ঠিক আছে। সে বলল তার মা এখানকার একটা প্রাইমারি স্কুলের টিচার। মানিকের সাথে অদিতি যখন দেখা হয়েছিল তখন শহরের ওই বাড়িটাতে মানিককে নিয়ে তার মা বেড়াতে গিয়েছিল সপ্তাহখানেকের জন্য।
তার বাবা তার ছোট মায়ের সাথে শহরের ওই বাসায় থাকে। তার ছোট মায়ের এক ছেলে এক মেয়ে। আর মানিকের মা মানিক আর ইসরাতকে নিয়ে এখানে নিজ বাড়িতে বসবাস করছেন। মানিক ব্রাহ্মণবাড়িয়া ক্যাসফিল্ডে ছোট একটা চাকরি করছে। তার মানে অদিতি বুঝতে পারল মানিকের বাবা 2 বিয়ে করেছেন। কিন্তু অদিতির মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে খালার কোনো সমস্যা নাই দেখে যা মনে হয়, এক ছেলে ও এক মেয়ে থাকা সত্ত্বেও খালু দ্বিতীয়বার বিয়ে করেছেন কি কারণে। কিন্তু মানিককে এই কথাটা জিজ্ঞেস করতে পারছিল না অদিতি। গ্রামের পথে চুপচাপ দুজনে খানিকক্ষণ হেঁটে এসেছিল। অদিতি মানিককে বলল যে, আপনার কি কোনো কাজ নেই? মানে দেখে মনে হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন, তাই বললাম। মানিক হেসে উত্তর দিল, আমি অবশ্যই কাজে যাওয়ার জন্যই বের হয়েছি, তবে আমার কাজ এখানে নয়, আমার কাজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। প্রথমে শহরে যাব, তারপর সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া চলে যাব রাতে। 2 দিনের জন্য বাড়িতে এসেছি, 2-3 মাস পরে একবার করে আসি। অদিতি ভাবতে লাগলো, মানিক যদি চলেই যাবে তাহলে যাচ্ছে না কেন? সে কি তবে তাদের সাথে যাবে? অদিতি কেবলমাত্র আন্দাজ করছিল বিষয়টা, কিন্তু মুখে কিছুই জিজ্ঞেস করল না। তার কেবলই মনে হতে লাগলো মানিক নিশ্চয়ই তাদের সাথেই যাবে, অর্থাৎ তারা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত মানিক হয়তো কোথাও যাবে না। যাই হোক, দুপুর গড়িয়ে বিকেল হলো। এর মাঝে খাওয়া দাওয়া হয়ে গেল। যে বাড়িতে অদিতি ভাত খেয়েছিল সেখানে রান্না হয়েছিল মুরগির মাংস আর ক্ষেত থেকে তোলা ছোট ছোট টমেটো কুচি দিয়ে ডিমের ঝুড়ি ভর্তা। বেশ ঝাল ছিল, আর অদিতির ঝাল খাওয়ার অভ্যাস ওরকম ছিল না, তাই খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু খাবারটা অনেক মজা ছিল। খাওয়া শেষ করে অদিতি একবার পুকুর পাড়ে এসে বসলো। ঝালের কারণে চোখ দিয়ে তার রীতিমতো পানি পড়ছিল। মানিক আবার এসে দাঁড়ালো, বলল, তুমি একটু গরুর দুধ মুখে দাও, তাহলে তোমার ঝাল কমে যাবে। আসো আমার সাথে। অদিতি বিরক্ত হয়ে বলল, দরকার নেই। আসলে অদিতি চাইছিল না মানিকের সাথে কথা বলতে। মানিক চলে গেল। অদিতির মনে হলো, যাক, মানিক চলে গিয়েছে, ভালোই হয়েছে। কিন্তু মানিক হাফ গ্লাস দুধ নিয়ে আবার এলো আর অনুরোধ করলো যেন দুধটা সে খায়। অদিতি এবার ভীষণ বিরক্ত হলো, কিন্তু তাকে কিছু বলল না। চুপচাপ দুধের গ্লাসটা নিয়ে খেয়ে নিল আর সাথে সাথে ভরভর করে বমি করে দিল। মানিক আবার পানি জগ নিয়ে এলো। প্রচণ্ড বিরক্ত আর রাগে অদিতি তখন পানি জগটা নিয়ে হাত মুখ ধুয়ে নিল। গম্ভীর স্বরে বলল, দুধ আমার একদম সহ্য হয় না, আমি দুধ খেতে পারি না। মানিক নিচু স্বরে বলল, আই এম সরি। অদিতি বমিগুলো দেখতে লাগলো। সে ভাবছে বমিগুলো কিভাবে সাফ করা যায়। আর মানিক তখন পায়ের প্যান্ট গুটিয়ে নিয়ে পুকুরে নেমে জগ দিয়ে পানি তুলে বমিগুলো ধুয়ে দিল। অদিতির মনে হতে লাগলো মানিক কি বুঝতে পেরেছে তার মনের কথা, আর বুঝতে পেরেই কি এই কাজটা সে করেছে, নাকি আসলে সে এভাবে কাজ করে। সে কি বুঝতে পেরেছে যে অদিতি বমি কিভাবে ধুবে সেই চিন্তাটা করছিল? যাই হোক, কাজ শেষ করে মানিক বলল, তুমি কি ঘরে গিয়ে একটু বাতাসে বসবে? অদিতির মনে হলো যে একবার জিজ্ঞেস করবে তাকে, আপনি কি এভাবেই সকলকে সেবা যত্ন করে থাকেন? কিন্তু অদিতি প্রশ্নটা করলো না, চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকলো। তারপর একবার দূরে তাকালো, যত দূর 2 চোখ যায় তাকিয়ে থাকলো। মানিক একটু পর অদিতির পাশে একটু দূরে জায়গা নিয়ে বসলো। অদিতির মনে হতে লাগলো মানিক তাকে আবার কিছু বলতে চাচ্ছে। মানিক বলল, অদিতি, তুমি আমাকে তুমি করে বললে আমি খুশি হব। অদিতি বলল, আপনাকে খুশি করার জন্য আমি আপনাকে তুমি করে বলতে পারবো না। মানিক অদিতির দিকে একটা ছোট্ট কাগজ বাড়িয়ে দিল। অদিতি কাগজটা নিল এবং খুলে দেখলো সেখানে একটা ঠিকানা লেখা। সে জিজ্ঞেস করলো, এই কাগজটা নিয়ে আমি কি করব? মানিক বলল, তুমি আমাকে চিঠি লিখবে। অদিতি বলল, কেন আমি আপনাকে চিঠি লিখতে যাব?
মানিক বলল, আমি চাই তুমি আমাকে চিঠি লিখবে আর আমিও তোমাকে চিঠি লিখব। অদিতি হেসে বলল, আপনি আমাকে কিভাবে চিঠি লিখবেন? আমার ঠিকানা তো আপনাকে আমি দেই নাই। মানিক বলল, তোমার ঠিকানা আমার লাগবে না, তোমার ঠিকানা আমি ঠিক জোগাড় করে নেব। অদিতি কাগজটা ছিঁড়ে ফেলল। মানিক আরেকটা কাগজ বের করে বাড়িয়ে দিল। অদ্ভুত তো। অদিতি বলল, আমি যদি এই কাগজটাও ছিঁড়ে ফেলি তাহলে কি আরও একটা কাগজ বের করবেন? মানিক হেসে বলল, আর একটা মাত্র কাগজ আছে। অদিতি এই কাগজটাও ছিঁড়ে ফেলল। মানিক আরেকটা কাগজ শেষ কাগজটা বের করল এবং বাড়িয়ে দিয়ে বলল, এই কাগজটা প্লিজ ছিঁড়ে ফেলিও না। অদিতি বলল, আমি আপনাকে কি চিঠি লিখব? কি লিখব? আমি কেন লিখব? মানিক বলল, তোমার যা মনে আসে, যা কিছু মনে আসে, যাই মনে আসে তুমি তাই লিখে দিও। অদিতির বিষয়টা একটু মজা লাগলো এবং সে কাগজটা নিয়ে নিল এবং বলল, আপনি আমাকে আগে লিখবেন, তারপর আমি চেষ্টা করব লিখতে। মানিক বলল, ঠিক আছে, তাই হবে। তবে এবার থেকে তুমি আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? অদিতি বলল, আমি চেষ্টা করব। মানিক বলল, তুমি এখন থেকেই চেষ্টা করো। অদিতি হাসলো কেবল, বলল, চলুন ঘরের দিকে যাই, বাসায় যেতে হবে, আম্মাকে ডাকতে হবে। মানিক বলল, কথাটা ঠিক করে বলো, তারপর যাব। অদিতি বলল, আপনি না গেলে এখানে বসে থাকুন, সমস্যা নেই। মানিক বলল, সমস্যা তো আছে, অনেক বড় সমস্যা। যদি আজ এখানে বসেই থাকি তাহলে আমার চাকরিটাই থাকবে না। তারপর দুজনেই হাসতে লাগলো। মানিক বলল, তোমার আমার বয়সের খুব একটা তফাৎ নাই, সুতরাং তুমি আমাকে তুমি করে বলতে পারো, আপনি করে বলতে হবে না। অদিতি বলল, মানুষ তো মনে হয় আপনি কথাটা শুনতে বেশি পছন্দ করে। মানিক বলল, আমরা যদি বন্ধু হই তাহলে এই শব্দটা এখানে মানাবে না। অদিতি বলল, বন্ধু? এক দেখাতেই, এক কথাতেই বন্ধু? মানিক বলল, কেন, তোমার কি কোনো বন্ধু বান্ধব নেই? তাদের মতো আমিও একজন না হয় তোমার বন্ধু হলাম। অদিতি বলল, আমার কোনো বন্ধু বান্ধবী নেই। মেয়েদের সাথে কথা বলতে আমার একদম ভালো লাগে না। তারা আমাকে বান্ধবী মনে করে, কথা বলে, কিন্তু আমি তাদের বন্ধু বান্ধবী কিছুই মনে করি না। আর ছেলেদের সাথে আমার তেমন একটা কথাবার্তা হয় না। কেউ বলতে চাইলেও আমি কথা বলি না, ভালো লাগে না। খুব বেশি প্রয়োজন না হলে আমি কথা বলি না। আর কেউ বেশি আগ্রহ দেখালে আমার একদম কথা বলতে ইচ্ছা করে না, আমার বিরক্ত লাগে, মাথা ব্যথা করে। এই এখন তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাথা ব্যথা করছে। মানিক বলল, ধন্যবাদ। অদিতি অবাক হয়ে বলল, ধন্যবাদ কেন? মানিক বলল, আমি তোমার বন্ধু হতে পেরেছি। অদিতি বলল, কিন্তু আমি তো বলি নাই যে তুমি আমার বন্ধু। মানিক বলল, যেটুকু বলেছ সেটুকুই যথেষ্ট। অদিতি ভাবতে লাগলো, কি বলেছে সে? তাই প্রশ্ন করল, আচ্ছা, আমি কি বলেছি তোমাকে? কিভাবে বুঝলে তুমি আমার বন্ধু হয়ে গিয়েছ? মানিক বলল, কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলে তুমি আমার বন্ধু হয়ে গিয়েছ? অদিতি রাগ করে বলল, তুমি কিন্তু আমার কথাটাই আমাকে বলছো। মানিক বলল, আচ্ছা চলো এবার যাওয়া যাক। অদিতি বলল, না, আমি যাব না। আগে বলো, তুমি কিভাবে বুঝলে যে তুমি আমার বন্ধু হলে? মানিক বলল, এই যে তুমি আমাকে তুমি তুমি করে বলছো। অদিতি হঠাৎ খেয়াল করলো সে আসলেই তাকে তুমি করে কথা বলছে। অদিতি হঠাৎ অসুস্থ হয়ে গেল এবং তার মাথা ব্যথাটা আরও বেড়ে গেল। সে বলল, আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। মানিক দাঁড়িয়ে পড়ল এবং বলল, ঠিক করে বলো অদিতি। অদিতি বলল, চলো। যাওয়ার বেলায় অদিতির মা সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর মানিক সত্যি সত্যি তাদের সাথে যেতে লাগলো। অদিতির মা জিজ্ঞেস করলেন, মানিক তুমি কোথায় যাচ্ছ? মানিক বলল, খালা, আপনাদের গাড়িতে তুলে দিয়ে আমি বাসে করে শহরে চলে যাব, বন্ধুর বাসায় যাব, তারপর ওখান থেকে রাতে ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। অদিতির মা বললেন, তুমি চাইলে আমাদের সাথে একই গাড়িতে যেতে পারো। মানিক বলল, আচ্ছা ঠিক আছে,
কিন্তু অদিতি মনে মনে চাইছিল না, সে বিরক্ত হচ্ছিল। তার মনে হতে লাগলো তার মা তাদের দুজনকে খুব ভালো করে খেয়াল করছেন।